নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত সহজ পাঠশালা চ্যানেলে। আজ আমি উপস্থিত হয়েছি আরও একটি অডিও ক্লাস নিয়ে। আপনারা জানেন আমি নিয়মিত অডিও ক্লাস আপলোড করি, মূলত ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি জিওগ্রাফি ইন্টারভিউ রিলেটেড টপিক নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টা বা যে ব্রাঞ্চ যে টপিকটি নিয়ে আলোচনা করব, কার্টোগ্রাফিক টেকনিক্স, এই টপিকটি নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। আর ইতিমধ্যে আমাদের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে 2 ডিসেম্বর। এরপর হয়তো আর একটি রিজেকশন লিস্ট আসতে পারে যে কারা বাদ পড়েছে ভুল এক্সপিরিয়েন্স বা ভুল ক্যাটাগরি সিলেক্ট করার জন্য। আর তারপরেই কিন্তু আমাদের ফাইনাল ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউয়ের লিস্ট জারি হয়ে যাবে। আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় আর নেই। আমি অন্য একটি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, যে কারণে দুটি এক্সাম, এই ইন্টারভিউ এবং ওই আমার অন্য এক্সাম যেটি আমি দিতে চলেছি, প্রায় কাছাকাছি দিনেই পড়বে। তো আমার দুটো ম্যানেজ করতে একটু অসুবিধাই হচ্ছে, তাই রেগুলার আমি অডিও ক্লাস আপলোড করতে পারছি না। তবুও চেষ্টা করছি যতটা সম্ভব উভয় দিকটাই ম্যানেজ করার জন্য। তো চলুন সময় না নষ্ট করে আমরা শুরু করি আজকে আমাদের মূল আলোচনা। আচ্ছা, প্রথম প্রশ্নটি যদি আমাদের এইভাবে করা হয়ে থাকে, মানচিত্রে স্কেল এর গুরুত্ব কী? একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন যে কেন প্রতিটি মানচিত্রে স্কেল প্রয়োজন। আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে স্কেল হলো মানচিত্র এবং ভূমির উপর অবস্থিত দুটি বিন্দুর অনুপাত, দূরত্বের অনুপাত। এটি ছাড়া মানচিত্র কিন্তু কেবলই একটি চিত্র যা পরিমাপের অযোগ্য। আমরা একটি বাস্তব উদাহরণ দিয়ে জিনিসটাকে সহজভাবে উপস্থাপন করতে পারি। ধরুন আপনার বাড়ির বাগানের একটা নকশা তৈরি করছেন। যদি আপনি বলে দেন যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 মিটার, তবে সহজেই বোঝা যাচ্ছে যে 10 সেন্টিমিটার লম্বা একটি রেখা মানে বাস্তবে 10 মিটার লম্বা দেওয়াল। স্কেল না থাকলে 10 সেন্টিমিটার রেখাটি 10 মিটার না 10 কিলোমিটার তা কিন্তু বোঝা সম্ভব হতো না। পরবর্তী প্রশ্ন যদি আমাদের এভাবে করা হয়ে থাকে যে ছোট স্কেল এবং বড় স্কেলের যে মানচিত্র, এদের মধ্যে প্রধান পার্থক্য কী? আপনি কোন ক্ষেত্রে কোনটি ব্যবহার করবেন? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে স্কেল যত ছোট হবে তার হরের সংখ্যা অর্থাৎ ডিনোমিনেটর কিন্তু তত বড়। ছোট স্কেল আমরা বলতে পারি 1:10 lakhs। এটা কিন্তু অনেক বড় একটা এলাকাকে দেখাবে, কিন্তু বিস্তারিত তথ্য অনেক কম থাকবে। অন্যদিকে বড় স্কেল যদি বলি 1:50,000, সেক্ষেত্রে ছোট এলাকা দেখাবে কিন্তু বিস্তারিত তথ্য অনেক বেশি থাকবে। একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টা আরও অনেক সহজভাবে বোঝানো যাবে। ছোট স্কেল ব্যবহার করব যদি কোনো রাজ্যের আবহাওয়া বা জনসংখ্যার মানে পপুলেশন ডিস্ট্রিবিউশন, জনসংখ্যার বিস্তার যদি দেখাতে হয়, তখন একটা অ্যাটলাস ম্যাপ ইউজ করব। আর বড় স্কেল কখন ইউজ করব? যখন কোনো একটা গ্রামের মৌজা ম্যাপ বা কোনো রাস্তার বিশদ পরিকল্পনা, যেমন টোপোগ্রাফিক্যাল ম্যাপে, এইরকম বিষয়গুলোতে কিন্তু আমরা বড় স্কেলের মানচিত্র ইউজ করব। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে ডেটা উপস্থাপনের ক্ষেত্রে যদি আইসোপ্লেথ এবং ডট, এই দুটি মেথডের কি পার্থক্য বুঝিয়ে দিন। আমরা এইভাবে উত্তরটি দিতে পারি, এই দুটি পদ্ধতি মূলত কোয়ান্টিটেটিভ ডেটা বা পরিমাণগত ডেটা উপস্থাপনায় ব্যবহৃত হয়, কিন্তু ডেটার প্রকৃতি আলাদা। কীরকম আলাদা? আইসোপ্লেথ কিন্তু মানে কন্টিনিউয়ালি ভ্যারিং, মানে এটা পরিবর্তনশীল। আর ডট মেথড কিন্তু একটা ডিসপার্সড ডেটাকে দেখায়। উদাহরণ দিলে বিষয়টা সহজভাবে বোঝা যাবে যে আইসোপ্লেথ ব্যবহার করা হয় মূলত তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, উচ্চতার জন্য, যা কিন্তু সর্বত্রই পাওয়া যায়, যেমন আইসোথর্ম রেখা বা সমউষ্ণ রেখা। আর ডট মেথড ব্যবহার করা হয় কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ স্থানের ডেটা, যেমন কোনো একটা জেলায় গবাদি পশুর সংখ্যা বা একটি গ্রামে বাড়িঘরের সংখ্যা দেখানোর জন্য। পরবর্তী প্রশ্ন যদি আমাদের এভাবে করা হয়ে থাকে যে থিমেটিক ম্যাপিং বা বিষয়ভিত্তিক যে মানচিত্র, এর মূল উদ্দেশ্য কী আর এটি কেন গুরুত্বপূর্ণ?
আমরা এইভাবে উত্তরটি দিতে পারি। থিমেটিক ম্যাপিং হলো একটি মানচিত্র যা একটি নির্দিষ্ট থিম বা বিষয়ের বিবরণ, হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট থিম বা বিষয়ের তার ডিস্ট্রিবিউশন, তার বিন্যাস বা সম্পর্ক তুলে ধরে। এটি কোনো অঞ্চলের প্রাকৃতিক বা সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করতে সাহায্য করে। যেমন সাধারণ মানচিত্র দেখায় শুধুমাত্র অবস্থান, লোকেশনটাকেই দেখায় সাধারণ মানচিত্র, কিন্তু থিমেটিক ম্যাপ যেমন পশ্চিমবঙ্গে ধান উৎপাদনের বন্টন ম্যাপ বা জলবায়ু অঞ্চলের ম্যাপ সেই অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক বা পরিবেশগত কোনো একটা বিশেষ তথ্যকে আলাদাভাবে চিহ্নিত করে। এটি পরিকল্পনা গ্রহণ বা প্ল্যানিং এবং ডিসিশন মেকিং এর জন্য অত্যন্ত মূল্যবান। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, আচ্ছা ম্যাপ প্রজেকশন বলতে আপনি কি বোঝেন, আর এর প্রয়োজনীয়তা কি, আমরা কেন করব ম্যাপ প্রজেকশন, আর বিকৃতি বা ডিস্টোরশন বলতে আপনি কি বোঝেন? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি। পৃথিবী হলো একটি ত্রিমাত্রিক বা 3D একটি গোলক, আর মানচিত্র হলো দ্বিমাত্রিক বা 2D সমতল। এই গোলীয় তলকে যখন সমতলে স্থানান্তরের যে প্রক্রিয়া সেটি হলো অভিক্ষেপ বা প্রজেকশন। যখন আমরা একটি উদাহরণ দিয়ে বিষয়টা বোঝাতে পারি, যে যখন একটা কমলা লেবুর খোসা ছাড়িয়ে, কমলা লেবুটা কীরকম গোল, এবার খোসা ছাড়িয়ে যদি আমরা মেঝের ওপর রেখে সেটাকে হাত দিয়ে চেপটে তাকে সমতল করতে চাই, কী হবে, তার খোসাটা ফেটে ফেটে যাবে চারধারটা। ঠিক একই রকমভাবে হ্যাঁ, পৃথিবীর মতো যে গলীয় পৃষ্ঠ, পৃথিবীর যে গলীয় পৃষ্ঠ সেটাকে যখন আমরা সমতলে আনার চেষ্টা করলে এর ক্ষেত্রফল, আকৃতি, দূরত্ব বা দিক এগুলির মধ্যে যে কোনো একটিতে কিন্তু এক বা একাধিক ক্ষেত্রে কিন্তু বিকৃতি বা ডিস্টোরশন সৃষ্টি হয়। মানচিত্রের কাজ কি? মানচিত্র এই বিকৃতিকে কিন্তু সর্বনিম্ন করার চেষ্টা করে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, আচ্ছা মার্কেটের প্রজেকশন এটি ভৌগোলিকদের কাছে এত বিতর্কিত কেন? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি। মার্কেটের প্রজেকশন মূলত একটি সিলিন্ড্রিক্যাল প্রজেকশন যা কিন্তু অ্যাজিমুথ বা দিককে সঠিক রাখে, যে কারণে নৌ চলাচলের জন্য এটি খুব উপযোগী, কিন্তু এটি কিন্তু শেপ বা আকৃতির বিকৃতি বা ডিস্টোরশন ঘটায়। আমরা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাতে পারি ব্যাপারটা, যে এই অভিক্ষেপে কি হচ্ছে, নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় তত অঞ্চলগুলির আকার কিন্তু অতিরিক্ত বড় দেখায়। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে গ্রিনল্যান্ড এবং আফ্রিকা দুটো মহাদেশকে প্রায় একই আকারে দেখায়, যদিও বাস্তবে আফ্রিকা কিন্তু গ্রিনল্যান্ডের চেয়ে প্রায় 14 গুণ বড়। এটি দেশগুলির তুলনামূলক যে গুরুত্বের বিষয়ে একটা ভুল ধারণা এটি তৈরি করতে পারে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে সার্ভেইং বা জরিপ এর মূল নীতি কি, আর একটি বড় এলাকার জরিপের ক্ষেত্রে কোন দুটি নীতি আপনি অনুসরণ করবেন? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে জরিপ বা সার্ভেইং এর মূল উদ্দেশ্য হলো ভূমির ওপর থাকা বস্তুগুলির পারস্পরিক অবস্থান সঠিকভাবে নির্ণয় করা। এর দুটি প্রধান নীতি হলো, প্রথমত ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট, অর্থাৎ সমগ্র অংশ থেকে ক্ষুদ্র অংশে কাজ করা, আর আরেকটি হলো কমপক্ষে দুটি পরিমাপ থেকে, কমপক্ষে দুটি স্বাধীন পরিমাপ দ্বারা প্রতিটি বিন্দু নির্ণয় করা। এর উদাহরণটা দিলে আপনার বোঝাটা অনেক সহজ হবে। যে প্রথম বলছে সম্পূর্ণ থেকে অংশে, অর্থাৎ হোল টু পার্ট। প্রথমে একটা বড় এলাকার কয়েকটা প্রধান কন্ট্রোল পয়েন্টস বা নিয়ন্ত্রণ বিন্দু অত্যন্ত নির্ভুলভাবে স্থাপন করা হয়, তারপর এই যে ছোট ছোট ভাগ করে জরিপ করা হয় যাতে ভুল বা এরর কম হয়। আরেকটা কি বললাম, যে একটা বিন্দুকে একটি নতুন বিন্দুকে অন্য অবশ্যই দুটি পরিচিত বিন্দু থেকে ভিন্ন দুটি পরিচিত বিন্দু থেকে পরিমাপ করতে হবে, সেটা চেনের মাধ্যমে হতে পারে বা কম্পাসের মাধ্যমে, যাতে করে তার অবস্থানটা সুনিশ্চিত করা যায়। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে কম্পাস সার্ভেইংয়ের ক্ষেত্রে লোকাল অ্যাট্রাকশন
কিভাবে চিহ্নিত করা হয় আর এর প্রভাব কী? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে লোকাল অ্যাট্রাকশন বা স্থানীয় আকর্ষণ হলো এমন একটি ত্রুটি যেখানে কোনো চৌম্বকীয় বস্তু যেমন বিদ্যুতের খুঁটি বা লোহার পাইপ এগুলি উপস্থিতির কারণে কি হচ্ছে, কম্পাসের যে কাঁটা তার স্বাভাবিক যে ট্রু নর্থ মানে তার যে চৌম্বক ম্যাগনেটিক যে নর্থ সেখান থেকে তার বিচ্যুতি ঘটে বা ডিস্টরশন ঘটে। ধরুন এটি চিহ্নিত করতে একটা পুরো যে ট্র্যাভার্স লাইন তার যে ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং এর মধ্যে পার্থক্য দেখা হয়। যদি এই পার্থক্য 180 ডিগ্রি না হয় তাহলে বুঝতে হবে যে সেই স্টেশনে স্থানীয় আকর্ষণ বা লোকাল অ্যাট্রাকশন রয়েছে। এর প্রভাব মূলত মানে এটি দিক নির্ণয়ে ত্রুটি সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ডাম্পি লেভেল এবং থিওডোলাইট এর পার্থক্য কি, আপনি কখন কোনটি ব্যবহার করবেন? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে দুটি জরিপের যন্ত্র কিন্তু তাদের কাজ কিন্তু ভিন্ন। ডাম্পি লেভেল শুধুমাত্র উল্লম্ব কোণ বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা এলিভেশন পরিমাপের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে থিওডোলাইট এটি মানে উল্লম্ব কোণ তো করছে, তার সাথে সাথে হরাইজন্টাল অ্যাঙ্গেল এই মানে দুটোই কিন্তু পরিমাপ করতে পারে। যদি আমরা কখন কোনটা ব্যবহার করব, এবার একটা কোনো সমতল এলাকায় যখন রাস্তার ঢাল বা কোনো বিল্ডিংয়ের যখন আমি উচ্চতা পরিমাপ করতে যাই তখন কিন্তু আমি ডাম্পি লেভেল ব্যবহার করব। অন্যদিকে থিওডোলাইট ব্যবহার করব যখন একটি নতুন বিমানবন্দর বা সেতু নির্মাণ এর জন্য অত্যন্ত নির্ভুলভাবে তার প্রিসাইজ অ্যাঙ্গেল এবং ডিস্ট্যান্স দুটোই যখন পরিমাপ করতে হবে তখন কিন্তু আমরা থিওডোলাইট ব্যবহার করব। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ভূগোলের ডেটা বিশ্লেষণে মিন এবং মিডিয়ান অর্থাৎ গড় এবং মধ্যমা এর মধ্যে কোনটা কখন বেশি নির্ভরযোগ্য? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে এই দুটিই কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি পরিমাপ করে। গড় কখন বলবো? গড় মানে সমস্ত যে মানগুলো রয়েছে, ফ্রিকোয়েন্সিগুলো যে রয়েছে তার যোগফলকে মোট সংখ্যা দিয়ে ভাগ করব, তখন পাবো আমরা গড়। আর মধ্যমা কিভাবে পাবো বা মিডিয়ান? ডেটাকে একটা ক্রমানুসারে সাজালে, মানে সেটা হতে পারে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে, ইনক্রিজিং অর্ডার বা ডিক্রিজিং অর্ডারে সাজিয়ে তার যে ঠিক মাঝের মান সেটি হলো মধ্যমা বা মিডিয়ান। তাহলে আমরা কখন কোনটা বেশি নির্ভরযোগ্য? মিডিয়ান তখন নির্ভরযোগ্য হয় যখন ডেটা সেটে কোনো এক্সট্রিম ভ্যালু চলে আসে বা আউটলায়ার চলে আসে। মনে করে একটা এলাকার গড় আয় বের করতে হবে, তখন সেই এলাকায় যদি একজন কোটিপতি থাকেন তবে কিন্তু সমস্ত ওই এলাকার গড় আয় কিন্তু বেড়ে যাবে, যা কিন্তু ভুল চিত্র দেবে। সেক্ষেত্রে এই মিডিয়ান কিন্তু আসল চিত্রটি দেয়। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে রিমোট সেন্সিং কিভাবে এই কার্টোগ্রাফিক টেকনিক্সের জন্য একটা বিপ্লব বা রেভলিউশন নিয়ে এসেছে, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে রিমোট সেন্সিং হলো স্পর্শ না করেও বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করা। এটি মানে উপগ্রহ বা বিমান থেকে তথ্য সংগ্রহ করে যা মানচিত্র তৈরির জন্য অত্যাবশ্যক। এর যদি আমরা বলি এর কীভাবে বিপ্লব এনেছে, আমরা এইভাবে এটি বলতে পারি যে আগে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূমি ব্যবহারের ম্যাপ তৈরি করতে একটি দীর্ঘ এবং ব্যয়বহুল মানে ল্যান্ড সার্ভে করতে হতো, কিন্তু রিমোট সেন্সিংয়ের মাধ্যমে কি হলো, স্যাটেলাইট ইমেজারি ব্যবহার করে খুব দ্রুত এবং কম খরচে বনজ সম্পদ, কোনো এলাকায় বন্যার তীব্রতা বা আরবান স্প্রাউল বা অর্থাৎ শহরের যে বিস্তার এর মতো এই তথ্যভিত্তিক মানচিত্র কিন্তু তৈরি করা অনেক সহজ হয়েছে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে জিআইএস এর 4টি প্রধান উপাদান কি কি, আর একজন ভূগোল শিক্ষকের কেন জিআইএস মানে তার কাছে কেন গুরুত্বপূর্ণ, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে জিআইএস বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এটি হলো এমন একটি সিস্টেম যা ভৌগোলিক ডেটা সংগ্রহ, তার সংরক্ষণ, বিশ্লেষণ এবং সেটাকে প্রদর্শন
করে। এর চারটি প্রধান উপাদান হলো হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা এবং ইউজার্স অর্থাৎ মানুষ। তাহলে শিক্ষকের ক্ষেত্রে কেন জিআইএস গুরুত্বপূর্ণ, আমরা এভাবে এটি বলতে পারি যে শিক্ষকের জন্য জিআইএস গুরুত্বপূর্ণ কারণ এটি অ্যানালিটিক্যাল পাওয়ার বা যেটাকে বলবো বিশ্লেষণাত্মক ক্ষমতা বাড়ায়। একজন শিক্ষক জিআইএস ব্যবহার করে স্কুলের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সমস্ত ছাত্রের অবস্থান মানে ম্যাপিং করতে পারেন এবং একটি রুট প্ল্যান করতে পারেন এবং ডেটাকে এবং স্থানকে নোড এবং লিঙ্কের মাধ্যমে সংযুক্ত করতে পারেন এই রিমোট সেন্সিং ব্যবহার করে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে জিআইএস এর ক্ষেত্রে ভেক্টর মডেল এবং রাস্টার মডেল এর মধ্যে প্রধান পার্থক্য কী, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি। এই দুটি মডেল জিআইএস ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। ভেক্টর ক্ষেত্রে কি হচ্ছে মানে পয়েন্ট, লাইন, পলিগন এই আকারে কিন্তু ডেটাগুলি সংরক্ষণ করা হয়। আর রাস্টার ডেটার ক্ষেত্রে কি হচ্ছে গ্রিড বা পিক্সেল আকারে ডেটা সংরক্ষণ করা হয়। এর বাস্তব উদাহরণ যদি আমরা দিতে চাই কিভাবে দিতে পারি যে ভেক্টর মডেল ব্যবহার করা হয় বিভিন্ন রাস্তা, নদীর সীমানা বা কোনো একটা দেশের প্রশাসনিক যে সীমানা বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে বাউন্ডারি সেগুলি সুনির্দিষ্ট করতে কিন্তু এই ভেক্টর ডেটা ইউজ করা হয়। অন্যদিকে রাস্টার ডেটা মডেল ব্যবহার করা হয় স্যাটেলাইট ইমেজ মানে তারপর টেম্পারেচার ডিস্ট্রিবিউশন বা যে উচ্চতা কোনো জায়গার এলিভেশন বোঝাতে এই ধরনের ধারাবাহিক ডেটাগুলিকে বোঝাতে কিন্তু রাস্টার ডেটা মডেল ইউজ হয়। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে এরিয়াল ফটোগ্রাফি এবং স্যাটেলাইট ইমেজারি এর ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে টোন এবং টেক্সচার বলতে আপনি কী বোঝেন, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে রিমোট সেন্সিং যে ডেটা তার অ্যানালিসিসের জন্য ব্যবহৃত বিভিন্ন উপাদানগুলি হলো আকার বা সাইজ, আকৃতি বা তার শেপ এবং ছায়া বা শ্যাডো, টোন, টেক্সচার, প্যাটার্ন এইগুলি। এবার টোন আর টেক্সচার সম্পর্কে আমরা যদি বলতে চাই, টোন কি যে বস্তুর আপেক্ষিক একটা উজ্জ্বলতা বা তার রঙের গাঢ়ত্ব কীরকম, যেমন কোনো একটা নতুন কালো পিচ রাস্তার যে টোন সেটা কী হবে গাঢ় হবে। আর অন্যদিকে টেক্সচার কি বস্তুর যে উপরিতল তার যে অমসৃণতা বা মসৃণতা সেটাকে বোঝাবো টেক্সচারের মাধ্যমে। যেমন একটা ঘন জঙ্গল বা কোনো একটা বনাঞ্চলের টেক্সচার কিন্তু হবে অমসৃণ, যেখানে একটা সমতল ক্রিকেট মাঠের টেক্সচার হবে মসৃণ। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে এরিয়াল ফটোগ্রাফিতে যে উচ্চতার পার্থক্য বা রিলিফ এটি কিভাবে বোঝা যায়, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে কোনো একটি ছবি থেকে উচ্চতা বোঝা কিন্তু কঠিন। একটা 2D ছবি দেখে আমি উচ্চতা কিভাবে বুঝবো? সাধারণত এক্ষেত্রে কি করা হয়, দুটি ওভারল্যাপিং এরিয়াল ফটো মানে ওভারল্যাপ করা হয় দুটি ফটোকে এবং স্টিরিওস্কোপ যন্ত্রের মাধ্যমে একটা 3D ভিশন তৈরি করা হয়। যখন এই দুটি ওভারল্যাপিং ছবিকে স্টিরিওস্কোপের মাধ্যমে দেখা হয় তখন এই পাহাড়, উপত্যকা বা ভবন, বড় বড় বিল্ডিং এগুলিকে কিন্তু উঁচু নিচু হিসাবে দৃশ্যমান হয়। এটি মানুষের মস্তিষ্কে কিন্তু একটা 3D ইমেজ ক্রিয়েট করে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে ম্যাপিংয়ের ক্ষেত্রে ডেটা যে ক্লাসিফিকেশন আমরা বলছি এটা কেন প্রয়োজন আর এর মূল পদ্ধতিগুলি কি কি, আমরা এভাবে উত্তরটি দিতে পারি যে র ডেটা আমরা পাচ্ছি ডিরেক্ট সেটা কিন্তু মানচিত্রে ব্যবহারের জন্য উপযুক্ত নয়। ডেটা ক্লাসিফিকেশন কি করছে, ডেটার যে বিস্তৃত একটা পরিসর হিউজ পরিমাণ ডেটা সেটাকে অর্থপূর্ণ কতগুলো শ্রেণীতে বিভক্ত করছে। এবার উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা বুঝতে পারি যে কোনো অঞ্চলে আপনি কি করছেন 10 থেকে 100 পর্যন্ত বার্ষিক বৃষ্টিপাতের ডেটা আমরা দেখাতে চাই যে 10 থেকে 100 সেন্টিমিটারের মধ্যে বৃষ্টিপাতের ভেরিয়েশন কোথায় কী রকম। এক্ষেত্রে আমি 91টি আলাদা আলাদা রং বা আলাদা আলাদা সিম্বল কিন্তু ইউজ করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে ডেটাগুলিকে কিছু ছোট শ্রেণীতে বিভক্ত করে নিতে পারবো আমরা 10 থেকে 30, 31 থেকে 50 এইভাবে ক্লাসিফাই করে নিতে পারি। তাহলে এর ক্লাসিফাই কিছু পদ্ধতি রয়েছে যে ইকুয়াল ইন্টারভাল হতে পারে, কোয়ান্টাইল বা পরিমাণ ভিত্তিক ক্লাসিফিকেশন হতে পারে বা ন্যাচারাল ব্রেকস ক্লাসিফিকেশন
হতে পারে। এগুলি ক্লাসিফিকেশনের বিভিন্ন পদ্ধতি। পরবর্তী প্রশ্ন যদি আমাদের এভাবে করা হয়ে থাকে যে ইকুয়াল এরিয়া প্রজেকশন এবং কনফর্মাল প্রজেকশন এর মধ্যে কোনটি অর্থনৈতিক মানচিত্র বা ইকোনমিক ম্যাপিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযোগী এবং কেন? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে ইকুয়াল এরিয়া প্রজেকশন, যেমন ল্যাম্বার্টস ইকুয়াল এরিয়া প্রজেকশন, এখানে বলেই দিচ্ছি যে ইকুয়াল এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলকে সঠিক রাখে। তাহলে ক্ষেত্রফলকে সঠিক রাখতে গেলে আমার শেপ বা আকৃতির বিকৃতি ঘটবে। অন্যদিকে যেটা বলছি কনফর্মাল, মানে আকৃতি ঠিক রাখবে, সেক্ষেত্রে যেমন মার্কেটের প্রজেকশন, কিন্তু ক্ষেত্রফলেরকে বিকৃত করে দেবে। যেমন এই যে অর্থনৈতিক মানচিত্র যদি আমি তৈরি করতে চাই, যেমন ফসলের বন্টন, খনিজ সম্পদের পরিমাণ, এগুলি তৈরি করার সময় কিন্তু আমাদের ইকুয়াল এরিয়া প্রজেকশন ব্যবহার করব। কারণ একর প্রতি কোনো নির্দিষ্ট এরিয়া বা একর প্রতি একটা নির্দিষ্ট অঞ্চলে কতটা সম্পদ আছে তা দেখানোর জন্য কিন্তু ক্ষেত্রফল সঠিক থাকা অত্যন্ত জরুরি। তাই আমরা কোন মানচিত্রের ক্ষেত্রে ইউজ করব? যেটা হলো ইকুয়াল এরিয়া প্রজেকশন। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে জিআইএসে স্প্যাশাল অ্যানালিসিস বলতে কি বোঝায়, উদাহরণ দিয়ে বোঝান। আমরা এইভাবে বলতে পারি যে স্প্যাশাল অ্যানালিসিস হলো কোনো একটি এলাকার ভৌগোলিক অবস্থান, হ্যাঁ, এবং তার যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলির মধ্যে একটা সম্পর্ক বা প্যাটার্নগুলোকে একটা বিশ্লেষণ করার একটা প্রক্রিয়া। মানে এটি ডেটার স্প্যাশাল বলতে কোথায়, স্থানটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, একটি উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো একটি শহরে কোথায় নতুন স্কুল তৈরি হবে। স্প্যাশাল অ্যানালিসিস ব্যবহার করে আমরা কি করব, যে স্কুলগুলি কোথায় রয়েছে, হ্যাঁ, অন্য যে প্রি এক্সিস্ট যে স্কুলগুলি রয়েছে সেগুলি কোথায় বিদ্যমান, সেখানে ছাত্রছাত্রীর ঘনত্ব কীরকম, যাতায়াতের রুট কীরকম, হ্যাঁ, বসতির মধ্যে স্কুলগুলি থেকে বসতির দূরত্ব কীরকম, বাফার অ্যানালিসিস করে সমস্ত মানে এই সবচেয়ে উপযুক্ত জায়গাটি কিন্তু এই স্প্যাশাল অ্যানালিসিসের মাধ্যমেই খুঁজে বের করা হয়। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে আপনি কিভাবে দেখাবেন যে রিমোট সেন্সিং ডেটা অ্যানালিসিসের জন্য স্ট্যাটিস্টিক্স কেন প্রয়োজন, মানে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক কেন প্রয়োজন রিমোট সেন্সিংয়ের ডেটা অ্যানালিসিসের জন্য? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে রিমোট সেন্সিং ডেটা শুধুমাত্র ছবি নয়, কিন্তু এটি সেন্সর দ্বারা রেকর্ড করা সংখ্যা। এই যে সংখ্যা, এগুলিকে অর্থপূর্ণ তথ্যে যখন আমি পরিণত করতে কিন্তু এই স্ট্যাটিস্টিক্সের প্রয়োজন। যেমন উপগ্রহ চিত্রে দেখা যায় একটা জমির পরিবর্তন হয়েছে, মানে জঙ্গল কেটে কৃষি জমিতে পরিণত হওয়া। এটাকে অ্যানালিসিস করতে আমরা কি করব, ক্লাসিফিকেশন করব। আর এই ক্লাসিফিকেশন আমাদের নির্ভুল হলো কিনা সেটা করতে বিভিন্ন আমরা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করব, যেমন যেটাকে কনফিউজিং ম্যাট্রিক্স বা কাপ্পা কোএফিসিয়েন্ট, এই পরিসংখ্যান পদ্ধতি বা স্ট্যাটিস্টিক্যাল টেকনিকগুলো ইউজ করব। অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক আমাদের প্রমাণ করে যে ডেটা অ্যানালিসিস সঠিক হলো এবং কতটা সঠিক হলো এবং কতটা নির্ভরযোগ্য হলো। আজকে আমাদের পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে ডেটা রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনার প্রিয় টেকনিক কোনটি এবং কেন? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে এটি নির্ভর করে কিন্তু ডেটার প্রকৃতি কীরকম এবং আপনি কোন বিষয়টা, কোন থিমটা আপনি দেখাতে চাইছেন তার ওপর। এক্ষেত্রে আমার প্রিয় টেকনিক হলো কোরোপ্লেথ ম্যাপিং, কারণ এটি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ যে বাউন্ডারি বা প্রশাসনিক সীমানা, যেমন রাজ্য বা জেলা, এর প্রশাসনিক সীমানা ব্যবহার করে খুব সহজেই জনসংখ্যার ঘনত্ব, সাক্ষরতার হার বা দারিদ্র্যের হার, এর মতো সামাজিক বা অর্থনৈতিক যে ডেটা, সেগুলিকে বিভিন্ন শেড বা রং ব্যবহার করে দৃশ্যমান করে তোলে। এটি সাধারণত মানুষকে খুব দ্রুত ডেটার বিন্যাস বা বোঝাতে কিন্তু সাহায্য করতে পারে। যারা খুব বেশি এই বিষয়ে যাদের নলেজ নেই, তারাও কিন্তু এই ছবি বা শেডের গাঢ়ত্ব দেখে কিন্তু খুব সহজেই ডেটা বিন্যাস বুঝতে পারে। বন্ধুরা, আজকে আমাদের আলোচনা এখানেই আমরা শেষ করছি। আজকে একটু রাতও হয়ে গেছে, আমার একটু আগামীকাল আমার স্কুল রয়েছে।
তো আমাকে ঘুমোতে হবে। আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আপনারা পরবর্তী অডিও ক্লাসের জন্য অবশ্যই পাশে থাকুন। ধন্যবাদ।